কত রোজগার ছিল, এখন খেটে খেতে হচ্ছে। মন্ত্রী মশাই আমাদের দল থেকে বের করে দিয়েছে বলে ভেঙে পড়িস না, তাই নিজেদের দল বানিয়ে নিয়েছে। এবার দেখ না কিভাবে ওই লোকজনকে নাকানি চোপানি খাওয়াই। হ্যাঁ, আমাদের দল মানে তো ওই সবেদন নীলমণি পেঁচো ডাকাত, ওর উপরে আমার কোনো ভরসাই নেই। আরে বিশ্বাস আর ভরসা এই দুটোই তো আমাদের কাছে আছে নাকি? শোন, আমি পেঁচোকে একটা কাজে পাঠিয়েছি। যদি পেঁচো এই কাজটা করতে পারে তাহলে আমাদের রোজগারও হবে, প্রতিশোধ নেওয়াও হবে। আরে কোথায় পাঠিয়েছি সেটা বলবি তো? মন্ত্রী মশাইয়ের বাড়ি। এই তো সুযোগ, একদম পরিষ্কার হাতটা দেখা যাচ্ছে। এবার আমার শিল্পী হাতের কাজটা দেখাই। চোর 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 চোর! কোথায় কোথায় চোর? আমার গলার হার টেনে নিয়ে পালালো। এই তো কদিন আগে গড়িয়ে দিলাম। যাও না, গিয়ে চোরকে ধরো। ওই তো দেখা যাচ্ছে। এই বেটা দাঁড়া বলছি, হাতে পেলে না পিঠ গরম করে ছেড়ে দেবো। হাতে এলে তো এই 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 বেটা দাঁড়া বলছি। এই বেটা দাঁড়া বলছি, দাঁড়া বলছি। দুপুরে একটু খেয়ে ঘুমোবো, তার জন্যই। দাদু খেলতে চলো, খেলতে চলো। কি দাদু, প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত প্রস্তুত। আরে আরে, এ তো পিছু ডাকাত। ধরো বেটাকে, ধরো ধরো। আমার গিন্নির গয়না চুরি করে পালাচ্ছিল, ওর ট্যাকেই পাওয়া যাবে। ধরো। এটা মন্ত্রী মশাই? হ্যাঁ এটা। চোর ধরা পড়েছে, এটাই বড় কথা। শুনুন, এখন একে রাজবাড়ি নিয়ে যাই, কাল এর বিচার হবে। এতদিন গোপাল বুদ্ধি দিয়ে বাজিমাত করত, এবারে তো সাহসিকতার মাধ্যমে ভয়কে জয় করে পেঁচো ডাকাতকে ধরেছে। মানছি যে গোপাল আমার গিন্নির হার ফিরিয়ে দিয়েছে। বল মেরে ডাকাত চোর আমিও ধরতে পারি, এটা এমন কোনো সাহসের কাজই না। ঠিক আছে গোপাল, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই মহারাজ, আমি এই কৃতিত্বের ভাগীদার একা হতে চাই না। কারণ ন্যাপলা বলটা করেছিল বলেই আমি চালিয়ে খেলেছিলাম, আর ওই বল সোজা গিয়ে পড়ে পেঁচোর মাথায়। আর পেঁচু ডাকাত অক্কা যায়। এই তো সাহসিকতা, তুমি তো ওখান থেকে ভয়ে পালিয়ে যাওনি। আমি আবার বলছি, তোমার মতো সাহসী লোক যতদিন কৃষ্ণনগরে আছে ততদিন আমি নিশ্চিন্ত। বলি সারাদিন আমি সংসার ঠেলছি আর আরেকজন খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। গিন্নি, তুমি কি আমার কথা বলছো? আমি আর কার কথা বলতে পারি শুনি? না, আমি ছাড়া তোমার আর কেউ নেই, তুমি ছাড়া আমারও আর কেউ নেই। এই নাও সখী, শুধু তোমার জন্য। কি সুন্দর ফুলের তোড়া, এটা আমার জন্য এনেছো? হ্যাঁ গো, তুমি কি আমার উপর রাগ করে আছো গিন্নি? তাহলে বলো, অন্য কাউকে দেব? এই এই এই, আমি ছাড়া আর কাকে তুমি ফুলের তোড়া দেবে শুনি? না, ভাবলাম তুমি হয়তো রাগ করে আছো। না 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 না, ও কিচ্ছু না। এই তো বাইরে গরম না, এই তুমি বসো বসো, আমি শরবত করে দিচ্ছি। পুরো পরিকল্পনাটাই গোপাল চৌপাট করে দিল। এবার তাহলে কি করবি? ভাবতে হবে, ভাবতে হবে। পেঁচো ধরা পড়েছে বলে তো আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। না, ঠিক বলেছিস, অন্য কিছু একটা করতে হবে। গোপাল গোপাল গোপাল, এই গোপাল আমার কপালটা পুড়িয়ে দিল। সবার সামনে মহারাজ গোপালকে পুরস্কার দিচ্ছে। উফ, তোমার মনে এখনো অস্বস্তিটা কিসের? সমস্যাটা কোথায়? আমিও তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যেখানে গোপালের মতন একটা সাহসিকতার কাজ করব, আর মহারাজ আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উপহার দেবেন, আর সবাই হাততালি দেবে। মহারাজকে গিয়ে বলো, গোপাল সামান্য একটা বল মেরে সাহসিকতার সম্মান পেয়ে গেল,
তাই তুমিও একটা কিছু করে দেখাতে চাও। ঠিক বলেছো, আমাকেও এরকম কিছু একটা করে দেখাতে হবে। হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই ইদানিং তুমি 4 হাত থেকে 2 হাত হয়েছো। কি বলতে চাইছো কি তুমি? আসলে এতদিন তোমার আরো 2টো হাত বটা আর ঘটা তোমার সাথে তালে তাল মিলিয়ে কাজ করতো, এখন তো ওরাও নেই। নেই না, ওই আপদ দুটোকে বিদেয় করে দিয়েছি। দিন দিন লোভ বাড়ছিল, জীব লম্বা হয়ে যাচ্ছিল। বেশ, তাহলে কালকে মহারাজকে বললো তোমার মনের কথা। কালকেই বলবো। বল, তোকে কে পাঠিয়েছে বল? তোর এত বড় সাহস, তুই মন্ত্রী মশাইয়ের বাড়িতে দিনে দুপুরে চুরি করিস? বল। বলছি আমাকে ঘটাদা পাঠিয়েছিল। মন্ত্রী মশাইয়ের দল থেকে বেরিয়ে বটাদা আর ঘটাদা একটা নতুন দল খুলেছে, আমি ওই দলে যোগদান করেছি। আচ্ছা, এই ব্যাপার। বেটাদের একবার হাতে পাই। বটা বটা আমাদের খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কেন রে, কি হলো? কানাঘুষো আর ওই গোপন সূত্রে খবর পেলাম, মার খেয়ে পেঁচো আমাদের নাম বলে দিয়েছে। বলিস কি? হ্যাঁ রে, কি আর বলবো বল, কাউকেই আর ভরসা করা যাবে না। বেটা ধরাও পড়ে গেল, আবার মার খেয়ে আমাদের নামও বলে দিল। এবার তো মনে হচ্ছে ভূতের মতো লুকিয়ে থাকতে হবে। যা বলেছিস ভাই, তাছাড়া আর উপায় নেই। মহারাজ, আজ আমি সুবিচার চাই মহারাজ। কেন মন্ত্রী মশাই, আপনার উপরে আবার অবিচার কখন হলো? হ্যাঁ মন্ত্রী, তুমি কি সুবিচার চাইছো বলো? আমাকে সাহসিকতা দেখানোর সুযোগ দিলে আমিও গোপালের মতন ওরকম ঢের ঢের উপহার আনতাম। আচ্ছা, সুযোগ কি বলে কয়ে আসে? সেসব আমি জানি না। আমিও ছোটবেলায় অনেক সাহসিকতার কাজ করেছি, তবে কোনো পুরস্কার পাইনি। আর গোপাল কিছু করলেই ওকে আপনি উপহার দিয়ে দেন। তা তুমি কি সাহসিকতার কাজ করেছিলে ছোটবেলায়? আমি একবার মামার বাড়ি গেছিলাম, তো একদিন মামার বাড়িতে হঠাৎ ডাকাত পড়ে। তাই দেখে আমি কয়েকটা ঢিল নিয়ে মামার বাড়ির পেয়ারা গাছে গিয়ে উঠে পড়ি। তারপর যখন ডাকাতের দল ডাকাতি করে বাড়ি থেকে মালপত্র নিয়ে বেরোচ্ছে, আমি আক্রমণ করি। দুম দাম দুম দাম দুম, ব্যাস ডাকাত ধরা পড়লো। বেশ ভালো তো। হ্যাঁ, কিন্তু সেদিন কোনো উপহার বা সাহসিকতার পুরস্কার পাইনি। পুরস্কার দিতে হলে আমাকেও দিতে হবে, কারণ আমি প্রথম পেঁচো ডাকাতকে ধাওয়া করেছিলাম। যদি না উপহার পাই তাহলে আমি ঝামেলা করব। কিন্তু হঠাৎ করে কোনো কৃতিত্ব ছাড়া তো আর কাউকে সাহসিকতার পুরস্কার দেওয়া যায় না। তার আগে কিছু সাহসিকতার কাজ করে দেখাতে হবে, তারপর বিচার বিবেচনা হবে, তারপর তাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে। তাহলে আমাকেও কোনো সাহসিকতা দেখানোর সুযোগ দিন মহারাজ। মন্ত্রী মশাই শুধু একা সুযোগ পাবেন কেন, আমিও দেখিয়ে দিতে চাই আমি কতটা সাহসী বাহাদুর মানুষ। ও বাবা, রাজবৈদ্য সুযোগ পাবে আর আমি কি বসে বসে হাত কামড়াবো? আমিও সুযোগ চাই। তা তোমরা কিভাবে সাহসিকতা দেখাবে শুনি? দেখুন মহারাজ, মানুষ সাধারণত কয়েকটা ব্যাপারে ভীতু, যেমন হিংস্র জন্তু জানোয়ার, সশস্ত্র ডাকাতকে ভয় পায়, আর 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 ভূতের ভয়। হ্যাঁ, আমার তো মনে হয় সাহসিকতার পরীক্ষা করার জন্য এই তিনটের মধ্যে যে কোনো একটার সাথে মোকাবিলা করতে পারলেই বোঝা যাবে কে কত সাহসী। এটা তোমরা ঠিক বলেছ, কিন্তু ব্যাপারটা হলো জঙ্গলের পশুরা জঙ্গলে যেমন আছে থাকুক, ওদের নিয়ে নাড়াঘাটা করার দরকার নেই। ডাকাত তো গোপাল ধরেছে, এখন পড়ে থাকলো ভূত। মহারাজ, আপনি তাহলে ওই ভূতুড়ে বাড়ি খুঁজুন, তারপর সবাইকে ভূত ধরে আনতে বলুন। দেখি, মন্ত্রীর আবদার মেটানোর জন্য তো তাই করতে হবে। আজকে এটা কি রান্না করেছো বলো তো? ছোলা আর আলু দিয়ে তরকারি, ঝটপট খাবারটা খেয়ে নাও তো দেখি। হ্যাঁ, আচ্ছা, ছোলা আলুর তরকারি দিয়ে শুকনো রুটি খাওয়া যায়? হ্যাঁ, বেশি বায়না না করে যা রান্না হয়েছে তা খাও তো বাপু, খেয়ে গায়ের শক্তি বাড়াও। কদিন পরে তো ভূতের সাথে লড়াই করতে হতে পারে। হ্যাঁ, ধুর ভূত, ওসব ভূত প্রেতে আমি ভয় পাই না, বুঝলে? কি ভয়ঙ্কর! মহারাজ বাঁচান, বাঁচান! মহারাজ উপরে পায়চারি করছেন। কোথায় ভূত? আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, উপরে যান।
কি হয়েছে সভাকবি? রাতের বেলা হঠাৎ আর তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? মহারাজ, কৃষ্ণনগরে ঘাটপাড়ের ভূত আমার সর্বস্ব লুট করে নিয়েছে মহারাজ। ধুর, কি যাতা বলছো তুমি? সত্যি বলছি মহারাজ, আমি আমার একটা কাজে নদী পেরিয়ে ওই পাড়ে গিয়েছিলাম। একটু আগে এই পাড়ে এসে নৌকো থেকে নেমে ঘাটের সামনে থেকে একটা গরুর গাড়িতে উঠি। তারপর কিছু দূর আসতেই একটা পোড়ো বাড়ির সামনে গাড়োয়ান গাড়ি থামিয়ে বলে আর যাবে না। আর কারণ জিজ্ঞেস করতেই গাড়োয়ান আমার দিকে মুখ ফেরায়। রে বাপ রে বাপ, কি কঙ্কাল সার হাড় হিম করা মুখ! আমি তো অজ্ঞানী হয়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি আমি রাস্তায় পড়ে আছি, আর আমার সাথে থাকা থলেটাও নেই। তাহলে বলতে চাইছো তোমার থলে ভূতে চুরি করেছে? সেসব আমি জানি না মহারাজ, কিন্তু আমি আমার থলে ফেরত চাই, আর ওই ভূতের শাস্তিও চাই। দিন না। এই সেরেছে, আজ সকালেই রাজসভায় ভূত নিয়ে আলোচনা হলো আর রাতেই ভূত দেখা দিল। এবার ভূতকে আবার কে ধরবে? মহারাজ, আমার থলেতে অনেক দামি জিনিসপত্র ছিল। ঠিক আছে সভাকবি, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। এই সুযোগে মন্ত্রী, জ্যোতিষী, পণ্ডিতদের সবার একবার করে সাহসিকতার পরীক্ষা নিয়ে নেব। এই তো তোমরা সবাই চলে এসেছো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনি কোনো কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। গতকাল আমার সব লুট করে নিয়েছে ভূত। কোথায় কোথায় ভূত? সভাকবি, কোথায় ভূত? মন্ত্রীমশাই, বাড়িতে গিয়ে আয়নার সামনে নিজের মুখটা দেখুন, দেখতে পাবেন। গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ওসব খারাপ ভালো পরে হবে। আর মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী, তোমরা কালকে বলছিলে না তোমরাও সাহসিকতা দেখানোর সুযোগ চাও? তাই ভূত ধরে দেখাতে পারলেই তোমাদের আমি পুরস্কৃত করব। কিন্তু মহারাজ, ভূত কোথায় পাওয়া যাবে? গতকাল রাতে ঘাট পাড়ি এক গাড়োয়ানের গরুর গাড়িতে চাপতেই তোমরা ভূত দেখতে পাবে। প্রথমে মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী, তোমরা চেষ্টা করে দেখো। যদি ভূত ধরতে না পারো তখন গোপাল যাবে। আর যে বা যারা ভূত ধরে আনতে পারবে তাকে বা তাদেরকেই আমি পুরস্কার দেব। আমার কারো সাহায্য লাগবে না মহারাজ, কিন্তু আপনি এত করে যখন বলছেন, না হয় বৈদ্য আর জ্যোতিষীকে নিয়েই যাব। দেখবেন, আমরাই ভূত ধরে আনবো। আমরা বীর, আমরা সাহসী। ওসব ভূত ধরা গোপালের কম্য নয়। কি মনে হচ্ছে মন্ত্রী মশাই, আমরা আমরা ওই ভূতের দেখা পাবো? আমার কিন্তু হালকা হালকা ভয় করছে, যদি কিছু সর্বনাশ হয়ে যায়। আরে এসব ভূত প্রেত কিচ্ছু নেই। এত ভয় পেলে চলবে না রাজবৈদ্য মশাই। ভূত ধরতে পারলেই পুরস্কার, শুধু ভগবানের নাম গান করুন। ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। মহারাজ তার মানে এর কথাই বলছিল। হ্যাঁ, আর তো অন্য কোনো গরুর গাড়ি দেখতেও পাচ্ছি না। এই যে ভায়া, কৃষ্ণনগর রাজবাড়ি যাবে? হ্যাঁ যাবো, 2 মোহর লাগবে কিন্তু। 2 মোহর একটু কম করুন না। আচ্ছা ঠিক আছে, 3 জনে 1 মোহর দেবেন, আর কমাবো না। তাড়াতাড়ি বসুন। দূর দূর দূর, এতক্ষণ কোনো ভূতই নেই। সভাকবি যে কি দেখে ভয় পেয়েছে কে জানে। অকারণে 1 মোহর লোকসান। সত্যি আমরা অকারণে সাহসিকতার পরীক্ষা দিতে এলাম। কি এই, এটা কোন রাস্তায় ঢোকাচ্ছ? আরে রাজবাড়ি তো এইদিকে না। এটাই তাড়াতাড়ি যাওয়ার রাস্তা। গাড়ি আর যাবে না। যাবে না মানে? আমরা তো রাজবাড়ি অবধি যাব। হাতের আংটি, পয়সা করি যা আছে বের করে ফেল, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। ওরে বাবা, ভূত ভূত, পালাও। পালিয়ে যাবে কোথায়? আজ তোদের চিবিয়ে খাবো। ও ঠাকুর, বাঁচাও বাঁচাও, ভগবান বাঁচাও। মহারাজ, মহারাজ আমাদের লুট করে নিল।
ভূত আমাদের সর্বনাশ করে দিল, বাঁচান। তার মানে তোমরা তিনজন মিলেও ভূত ধরতে পারোনি? ছি 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 ছি। এই তোমাদের সাহস! আমরা কি করে জানবো মহারাজ যে আসল ভূত আছে? গোপাল, ব্যাপারটা কিন্তু খুবই সমস্যার। এরকম পরপর রাতে দুটো ভুতুড়ে ঘটনা হলো। তুমি দেখো না যদি কিছু করতে পারো। আচ্ছা মহারাজ, দেখছি। আমার কিন্তু ভয় করছে। শুনলাম কালকে মন্ত্রী মশাইকে ভূতের তাড়া করেছিলাম। আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। সে যাই রহস্য হোক, আজ আমরা এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, তারপর আমাদের যদি ভূতে ধরে? তোরা কোনো চিন্তা করিস না, সব ওষুধ আমি এই থলে করে নিয়ে এসেছি। হয়তো ঘাটের কাছে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। ভাই, দক্ষিণ পাড়া যাবেন? হ্যাঁ যাবো, 2 মোহর লাগবে। বেশ, চলো চলো। এত রাতে তো গরুর গাড়ি রাস্তাঘাটে চলে না, তাই বাধ্য হয়ে ঘাটের এদিকে এলাম। আচ্ছা, অন্য গলিতে নিয়ে আমাদের ভয় দেখানোর মতলব? হ্যাঁ, ঠিক আছে, এগুলো চুপি চুপি চাপিয়ে নে, আমিও পড়ছি। আর গাড়ি যাবে না, সাথে যা আছে সব দে, নইলে চিবিয়ে খাবো। তুই কে রে? তোকে সব দেব? ভূত বাঁচাও, বাঁচাও! তুই কি ভেবেছিস? তুই নকল ভূত সেজে লোকেদের ভয় দেখাবি আর আমরা চুপচাপ বসে থাকবো? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। এবার মজা সামলা। ওরে ওরে ওরে, চলে গেল রে, চলে গেল রে, সাড়ে ছয় চলে গেল। কি করছিস বাচ্চা, তুই আয়। ওরে ওরে ওরে, চলে গেল রে, চলে গেল রে, সাড়ে ছয় চলে গেল। ওরে 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 ওরে। এই, ঘটাকে ডাকছিস মানে? তুই মানুষ বটা। ওরে বাবা রে, বাঁচাও! তোদের ধরে নিয়ে যাব, কাল সকালে বিচার হবে। সাবাস গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো। একটু জ্যান্ত ভূত ধরে এনেছো। আমি তো এদেরকে খুঁজছিলাম। হ্যাঁ, এরাই তো পেঁচোকে পাঠিয়েছিল মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে। হ্যাঁ, তার মানে গতকাল বটা? আমি তোদের ছাড়বো না। সত্যি গোপাল, এবারেও তুমি বাজিমাত করে দিলে। আচ্ছা, তুমি একটু ভয় না পেয়ে এদের ধরলে কি করে? যখনই শুনলাম ভূত জিনিসপত্র সোনাদানা লুট করছে, তখনই বুঝতে পারলাম এটা ভূত না, মানুষ। তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য আমি আর আমার নাতি নাতনিরা ভূত সেজেই মানুষরূপী ভূতকে জব্দ করলাম। সত্যি গোপাল, তুমি সাহসী বীর পুরুষ। তোমার সাহসের কাছে বাকিরা তো নস্যি। উফ, এইবার এমন একটা দাও মারবো না যে কৃষ্ণচন্দ্র কেঁদে কুল পাবে না। কিন্তু সেটা একমাত্র সফল হবে যদি কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের পাশে থাকে। আরে ও তো মোহর ছাড়া আর কিছুই চেনে না। ওকে খবর দিয়েছি, এক্ষুনি এলো বলে। রাজামশাই, কৃষ্ণনগরের মন্ত্রী এসেছেন। ওকে ভেতরে পাঠিয়ে দাও। প্রণাম খাম্বাজ রাজ। এ কি রানীমা, আপনি? আমি তোমাদের কৃষ্ণনগরের রানী মানুই। আমার নাম ললনা। আমি হরেক রকমের গলায় কথা বলতে পারি। এটা আমার আসল গলা। ওরে বাবারে বাবারে বাবা, আপনি তো প্রতিভার জলজ্যান্ত রূপ। একে আপনি কোথা থেকে পেলেন খাম্বাজ রাজ? বেশ কিছুদিন আগে একটা যাত্রা দেখতে গিয়ে ললনার সাথে পরিচয় হয়। ওর ব্যাপারে সবকিছু জানার পরে আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই তো? একদম তাই। আমার একটা পরিকল্পনা আছে। ছলে বলে কৌশলে ওই কৃষ্ণনগরের আসল রানীকে কিছুদিনের জন্য বাইরে পাঠাতে হবে, আর সেই সুযোগে সেসব দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন।
আমি নিজের দায়িত্ব নিয়ে ললনাকে কৃষ্ণনগরের রানীর সমস্ত আদব কায়দা শিখিয়ে দিয়েছি। এখন শুধু আমি বাকি ব্যাপার নিয়ন্ত্রণ করব। এখন মহারাজ বাৎসরিক হিসেব নিয়ে ব্যস্ত, তাই রানীমা চলে যাবেন আর তার বদলে ঢুকবে ললনা দেবী। তাহলে আর দেরি কেন? আজ রাতেই বেরিয়ে পড়ো। আর যদি আমার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারো তাহলে কিছুদিন পরে তুমি হয়ে উঠবে কৃষ্ণনগরের রাজা। আমার কত দিনের আশা। চলুন তাহলে। হ্যাঁ চলুন, রাজবাড়ির বাকি ব্যাপার যেতে যেতে বুঝিয়ে দেব। রানীমা কিভাবে কথা বলেন, কাকে কি বলে ডাকেন, রাজবাড়ির কোথায় কি আছে সব। কি গো গিন্নি, জ্বরটা নেমেছে? এই জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল গো। তুমি পারলে ভাতটা রান্না করে রাজবাড়ি যাও, আমি বেলার দিকে এই কিছু একটা তরকারি করব। না না গিন্নি, তোমাকে এই শরীরে রান্না করতে হবে না। আমি তরকারির সবজি কুটে রাখছি। হ্যাঁ, ওই পুঁটির মাকে বলে রাখবো, ও এসে রান্না করে দেবে। তাহলে তো ভালোই হয়, জ্বরে একেবারে শরীরটা দুর্বল করে দিয়েছে গো। হ্যাঁ, তুমি বিশ্রাম নাও গিন্নি, আমি রান্নাঘরে যাই। কি গোপাল আজকে এখনো এলো না? ও কোনোদিন সময় এসেছে মহারাজ? ওকে তাড়িয়ে আপনি একটা কাককে রাজসভায় রাখলেও সে সময়ে আসবে। না, আসলে গোপালের গিন্নির খুব জ্বর, আমি দেখে এসেছি। তাই হয়তো ওর গিন্নির সেবা শুশ্রূষা করতে গিয়ে গোপালের দেরি হচ্ছে। তোমাকে আর গোপালের হয়ে কাসুন্দি গাইতে হবে না। এই তোমরা থামো তো। একটু দেরি হয়ে গেল মহারাজ, আসলে গিন্নির খুব জ্বর, তাই কিছুটা রান্না করে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন তোমার গিন্নির শরীর কেমন আছে? আগের থেকে ভালো আছে মহারাজ, জ্বরটা কমেছে, কিন্তু শরীর খুব দুর্বল। বেশ বেশ, একটু যত্নআত্তি করো। যাই হোক, আজকে সারা বছরের খরচের হিসেব আর আগামী অর্থনৈতিক বছরের প্রকল্প নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করা হোক। বিগত অর্থনৈতিক বছরে বিভিন্ন খাতে মোট খরচ হয়েছে 15,700 মোহর, আর বিভিন্ন কর বাবদ উপার্জন হয়েছে 22,000 মোহর। তাহলে তো মহারাজ ভালোই লাভ হয়েছে। এবার আমাদের দিকে একটু নয়ন মেলে তাকালেই হয়। সেসব তো দেখবই, কিন্তু তার আগে আমি মন্ত্রীর সাথে বিগত বছরের সব খরচ নিয়ে হিসেবে বসবো। হ্যাঁ, বেশিরভাগ দায়িত্ব তো মন্ত্রী মশাইয়ের কাঁধেই থাকে, তাই উনি কোনো হিসেবে জল দিয়েছেন কিনা সেটাও পরখ করে নেওয়া যাবে। এত কাজের চাপ যাচ্ছে কদিন, শান্তিতে ঘুমোতেও পারছি না। মন্ত্রী, তুমি আজ বিকেলে রাজবাড়িতে চলে এসো, বিগত অর্থনৈতিক বছরের হিসেবগুলো একবার দুজনে বসে মিলিয়ে নেব। আচ্ছা মহারাজ, যা করার তাড়াতাড়ি করে নিতে হবে। এখন দেরি করলেই এই বছরের প্রকল্পগুলো শুরু করতে দেরি হয়ে যাবে। মহারাজের জয় হোক। বলো প্রহরী, তুমি কি কিছু বলবে? মহারাজ, একজন কালো চাদর মুড়ি দেওয়ার লোক এলেন আর আমার হাতে এই চিঠিটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। এই গরমে চাদর মুড়ি? অদ্ভুত লোকটা কি রে বাবা? সর্বনাশ! কি হলো? তোমাদের রানীমার জ্যাঠামশাই খুব অসুস্থ, তাই পরিবারের সবার সাথে দেখা করতে চান। ও মা গো! আজ সভা এখানেই শেষ। এইবার শুরু হবে আসল খেলা। কি বলছেন মহারাজ? হ্যাঁ রানী। আমাকে এক্ষুনি জ্যাঠামশাইয়ের কাছে যাওয়ার বন্দোবস্ত করে দিন মহারাজ। কিন্তু রানী, তোমার জ্যাঠামশাইয়ের বাড়ি কৃষ্ণনগর থেকে ঘোড়ার গাড়িতে গেলেও তো 1.5 দিন সময় লেগে যাবে। এদিকে আমার এত কাজের চাপ। আপনি বরং কয়েকদিন পরে আসুন, আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ। বেশ বেশ, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। সাবধানে যেও রানী, আমি 2-3 দিনের মধ্যেই আসছি। মন্ত্রী, বিগত অর্থনৈতিক বছরে আমাদের পাঠশালার উন্নতির জন্য কত খরচ করা হয়েছিল একটু দেখো তো। সব মিলিয়ে মোট 150 মোহর মহারাজ। কিন্তু আমার এখানে তো 170 মোহর দেখাচ্ছে। 170 মোহর? তা কি করে হয়? একই রানীমা, আপনি ঘোড়ার গাড়ি করে গেলেন আর হেঁটে চলে এলেন। সে আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার কাজ করো। একই রানী, তুমি চলে এলে? আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না মহারাজ, পেটটা কামড়াচ্ছে।
তাই সহিশকে বললাম ঘোড়ার গাড়ি নিয়ে জ্যাঠামশাইকে দেখে আসতে, আর আমি বাড়ি চলে এলাম। ও সহিশ এসে খবর দেবে, তারপর আমি আর আপনি দুজনে একসাথে যাব। বেশ বেশ ঠিক আছে রানী, তুমি বিশ্রাম নাও। বিশ্রাম না, আমি একটু স্নান ঘরে যাব। পেটটা কেমন মোচড় দিচ্ছে। মহারাজ কিছুই বুঝতে পারেনি, মজা জমবে। এ কি রানী, তুমি তোমার সব গয়না গাটি বের করছো কেন? আমার আর এই পুরনো নকশার গয়না পছন্দ নয় মহারাজ। ভাবছি কালকে সকালবেলা এই গয়নাগুলো শ্যাকরাকে দিয়ে শহুরে নকশায় নতুন গয়না বানাবো। কিন্তু এগুলো তো তোমার সবই পছন্দের গয়না। কিন্তু মহারাজ আমি ভেবে দেখলাম এই গয়নাগুলো সবই বড্ড ভারী গয়না। আমি শহুরে আধুনিক নকশার হালকা গয়না পরবো। এমনিতে জ্যাঠামশাইয়ের শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, ও পেটটা কেমন মোচড় দিচ্ছে। আমি আরেকবার স্নান ঘরে যাব। ওই তো মন্ত্রী মশাই এসেছে। এই রাজ্যে গোপাল আমার শত্রু, কালকে থেকে গোপালকে খাটাবে। হায় হায় হায়, কি হলো রানী, কি হলো? গতকাল রাতে আমার সমস্ত গয়না চুরি হয়ে গেছে। বলো কি প্রহরী? বলুন মহারাজ। গতকাল রাতে রানীর সব গয়না চুরি হয়ে গেছে। তুমি আরেকজনকে নিয়ে এক্ষুনি খোঁজ করা শুরু করো। যথাজ্ঞা মহারাজ। আমার সব গয়না চুরি হয়ে গেল, এবার আমি কি করব? রানী তুমি কেঁদো না, সেই সকাল থেকে কেঁদেই চলেছো। আমি তো প্রহরীকে খোঁজ করতে পাঠিয়েছি। এই সব প্রহরী কর্মচারী কাউকে বিশ্বাস হয় না আমার। আজ থেকে সবাইকে ছুটি দিয়ে দেব। কি বলছো তুমি? সবাইকে ছুটি দিয়ে দিলে রাজবাড়ির কাজ কে করবে? কেন? আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য সভাসদ গোপাল আজ থেকে রাজবাড়ির সব কাজ গোপাল করবে। কি বলছো? আপনি কি বলতে চাইছেন? গোপাল বিশ্বাসযোগ্য না? হ্যাঁ, গোপাল আমার সবচেয়ে প্রিয়। ওর চেয়ে বিশ্বাসযোগ্য আর কেউ নেই। কিন্তু কোনো কিন্তু না, বলবেন আপনার আদেশ। এক্ষুনি গোপালকে ডেকে পাঠান। যেমন তোমার ইচ্ছে। গোপাল, গতকাল রাতে রানীর সব গয়না চুরি হয়ে গেছে, তাও আবার ঘরের ভেতর থেকে। আমি চাই তোমার মতো বিশ্বাসযোগ্য লোকই রাজবাড়ির সমস্ত কাজ করুক। মানেটা ঠিক বুঝতে পারলাম না রানীমা। মানে আমি রাজবাড়ির বেশিরভাগ কর্মচারীকে ছুটি দিয়ে দিচ্ছি, তার বদলে রাজবাড়ির কাজ করবে তুমি। কিন্তু কোনো কিন্তু না। রাজসভার ভাড়ামো অনেক হয়েছে, এবার থেকে তোমার কাজ বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, পুরো রাজবাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করা। এই সেরেছে। যাও, রান্নাঘর থেকে বাসন নিয়ে পুকুর পাড়ে গিয়ে বাসন মাজবে। কি গোপাল, রাজসভা থেকে সোজা পুকুর পাড়ে? কি হয়েছে নাকি? খুব হাসি পাচ্ছে না? হাসি তো পাবেই, নতুন রানীমা আসার পরে তোমার এই হাল করে ছেড়ে দিল। নতুন রানীমা? না, আসলে ঘটা বলতে চাইছে রানীমা তোমাকে নতুন চাকরি দিয়ে এই হাল করলো। যা হয়েছে ভালো হয়েছে, আমার পেছনে না লেগে নিজের কাজ করুন যান। কোথায় কি বলতে হয় জানিস না নাকি? অভ্যেস নেই তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। রাজ্যে চোরের উপদ্রব বেড়ে গেছে, তাই আমরা কিভাবে চোরের উপদ্রব কমানো যায় সেই নিয়ে আজকে একটা আলোচনা করব। কিন্তু মহারাজ, রাজসভায় এখনো তো সবাই আসেনি। এই তো এসে গেছি। ওই রাজবাড়ির জামা কাপড় কাচ্ছিলাম। এ কি, গোপাল এখন রাজবাড়ির জামা কাপড় কাচে? হ্যাঁ, সেসব করতে গিয়ে আমার নিজের জামা কাপড়ই ভিজে গেল, তাই বদলে এলাম। মহারাজ, রানীমা ঘোড়ার গাড়ি করে এসেছেন। মানেটা কি? রানী তো রাজবাড়িতেই আছে। কি মহারাজ, আমি প্রহরীদের কাছে শুনলাম আমার মতন দেখতে কেউ রাজবাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। মানে তুমি তো আগেই চলে এলে। কি কাণ্ড! এই কে? শুনলাম আমার মতন দেখতে কেউ এসেছে। ও আচ্ছা, আপনি।
তা কি চাই আপনার? বোঝো কাণ্ড, একরকম দেখতে একরকম গলা, এ বলে আমি আসল, ও বলে আমি। হায় হায় হায়, আসল নকল বোঝাই দায়। একটা নয় দুটো রানী। আমার জ্যাঠামশাই একদম সুস্থ। এই মহিলা নিশ্চয়ই ভুয়ো চিঠি দিয়ে নিজের রাজবাড়িতে ঢোকার সুযোগ খুঁজছিল। একদম বাজে কথা বলবেন না। আপনি কে সত্যি করে বলুন। সমস্যা সমস্যা, ঘোর সমস্যা। আমার কোনো পাণ্ডিত্য দিয়ে বুঝতে পারছি না কে আসল আর কে নকল। আমি আসল, বিশ্বাস করুন। আমি তো এইমাত্র এলাম। না, আপনি নকল, আমি আসল। কিভাবে বুঝবো? আমি বলবো মহারাজ, এই যে এই রানী আসল। হ্যাঁ, কিন্তু মন্ত্রীমশাই, আপনি কি করে বুঝলেন? না মানে এই রানীমা তোমার উপরে এত ভরসা করে রাজবাড়ির কাজ করাচ্ছেন, কাউকে বিশ্বাস করেননি, একমাত্র তোমাকে বিশ্বাস করেছেন। এত ভালোবাসা, এত বিশ্বাস কার থাকতে পারে বলো? মানে গোপাল, তুমি রাজবাড়ির কি কাজ করছো? বাসন মাজা, ঘর মোছা, বাগান পরিষ্কার, অনেক কাজ করছি রানীমা। আপনার সব গয়না চুরি হয়ে গেল, তাই কাউকে বিশ্বাস করা যাবে না বলে ওই রানীমা আমাকে কাজে রাখলেন। এই ওই বন্ধ করে একটা উপায় বের করো। বেশ বেশ, আমি ধরে নিচ্ছি দুজনেই আসল। তাই আপনাদের দুজনকে আমি পরীক্ষা নেব, দেখবো কে উত্তীর্ণ হন। তাই নাও। আপনারা দুজনেই তো সেনাপতিকে চেনেন, বলুন তো সেনাপতির আসল নাম কি? সনাতন সেন। আচ্ছা, আপনাদের বাপের বাড়ি কোথায়? বিজয়গড়। দূর দূর, গড়গড় করে সবই বলে দিচ্ছি। এভাবে হবে না, অন্য কোনো উপায় ভাবো। বেশ, সেনাপতি তলোয়ার দাও তো। দিচ্ছি। এই নিন, এই তলোয়ার দিয়ে মহারাজকে মেরে ফেলুন। আপনাদের মধ্যে কে মারতে চান বলুন। এসব তুমি কি বলছো গোপাল? মহারাজ আমার পতি পরমেশ্বর, ওনাকে আমি মারতে পারি? আমি স্বপ্নেও ভাবতে পারিনি গোপাল তুমি এই জঘন্য কাজ আমাকে করতে বলবে। আমি নিজের প্রাণের আহুতি দিতে পারি, কিন্তু মহারাজের গায়ে একটা আঁচড়ও দিতে পারবো না। উফ, খাম্বাজরাজ বেছে বেছে এক ধুরন্ধর নারীকে পাঠিয়েছেন, কোনো জবাব নেই। আমি বুঝতে পারছি না মহারাজ, এনাদের হাবভাব, কথাবার্তা, রূপ সবই একরকম। তবে যিনি ঘোড়ার গাড়ি চেপে এখন ফিরলেন, তিনি আসল হলেও হতে পারেন। আমি আসল, বিশ্বাস করুন। বললেই হলো, আসল হলে প্রমাণ করুন। বেশ, আজকে আর মাথায় কিছু আসছে না, আমি কাল আসবো। ততক্ষণ আপনারা দুজনে রাজবাড়ির দুটো ঘরে থাকুন। কি ছক মারিতে পড়লাম রে বাবা। ললনা একদম তৈরি হয়ে এসেছে। দারুণ মজা হচ্ছে বলুন। এবার শুধু একবার আসল রানীকে সরিয়ে ললনা যদি রানী হয়ে যায়, তাহলে রানীর গয়নার মতন সব আমার হাতে চলে আসবে। তারপর কি হবে? তারপর ধীরে ধীরে মহারাজকেও কায়দা করে সরিয়ে দেব, আর খাম্বাজরাজ আর আমি এই দুজনে মিলে এই রাজ্য চালাবো। কি বুদ্ধি আপনার মাথায়। বলছি শোনো না, আমার শাড়িটা একটু ছিঁড়ে গেছে গো। তুমি বাজার থেকে কালকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে পারবে? আচ্ছা বেশ, নিয়ে আসবো শাড়ি। শাড়ি শাড়ি শাড়ি, এই তো মাথায় বুদ্ধি এসেছে। কাল নয়, আজকেই। গোপাল, তুমি কিছু ভাবতে পারলে? মহারাজ, আপনার দুই রানীকে ডাকুন। আমার তো একটাই রানী। ওই হলো মহারাজ, আসল নকল দুজনকেই ডাকুন। কই গো, একটু বাইরে এসো। বলুন মহারাজ, আপনি যাচ্ছেন? আচ্ছা, আমি দুটো শাড়ি নিয়ে এসেছি, লাল শাড়ি আর নীল শাড়ি। এই দুটোই মন্ত্রপুত শাড়ি, এক সিদ্ধ পুরুষ দিয়েছেন। কে তিনি? না, সেসব এখন বলা যাবে না, তবে এই শাড়ি দুটো একটা একটা করে ওনাদের দিয়ে দিন। এবার আমি এই শাড়ির বিশেষত্ব বলি। হ্যাঁ বলো গোপাল, বলো। আপনারা দুজনেই আজ রাতে এই শাড়িটা পরবেন, সারা রাত পরে থাকবেন। এই শাড়িগুলো 12 হাত মাপের শাড়ি। আগামীকাল সূর্যোদয় হওয়ার পরে যার শাড়ি 4 হাত কমবে, সেই হবে আসল রানী। আচ্ছা বেশ, তাহলে তোমরা দুজনেই এই শাড়ি পরে থাক। কাল সকাল সকাল রাজসভা বসবে, তখন তোমাদের শাড়ি গোপালের কাছে জমা দিও। আচ্ছা। আমি যে নকল সেটা বুঝতে দেওয়া যাবে না। কি করে এই শাড়িটা 4 হাত কেটে ফেলে ওই দুফল কাটার ছুরি কেটে ফেলো। কালকে আবার মজা হবে।
হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, আমার শাড়িটা যেন 4 হাত কমে যায়। ঠাকুর রক্ষা করো। উফ, এত সকাল সকাল রাজসভা, দূর, ভালো করে ঘুমটাও হলো না। আমি তো ঘুমোইনি, চিন্তায় ঘুমই আসেনি। কই গো, তোমরা এসো। এই নিন আমার শাড়ি, এবার মেপে দেখুন, এটা 4 হাত কমে গেছে। এই দেখুন মহারাজ, বিশ্বাস করুন আমি আসল, কিন্তু এই শাড়িটা সারা রাত পরে থাকা সত্ত্বেও 4 হাত তো দূর, 4 আঙুলও কমেনি। লাল শাড়িটাই ছোট মনে হচ্ছে। তাহলে তুমি আসল? উফ, বাবা, বাঁচা গেল। আয়, কে আছো? এই নকল রানীকে কারাগারে বন্দি করো। দাঁড়ান মহারাজ, বন্দি করতে হলে যার শাড়ি 4 হাত কমে গেছে তাকে বন্দি করুন। কেন? আমার শাড়ি তো 4 হাত কমে গেছে, শর্ত অনুযায়ী যে আসল তার শাড়ি তো 4 হাত কমবে। না, আপনি ধরা পড়ে গেছেন নতুন রানীমা। এগুলো কোনো মন্ত্রপুত শাড়িই নয়, এগুলো আমার পরিকল্পনার প্যাচ। আপনি নিশ্চয়ই নিজেকে আসল প্রমাণ করার জন্য শাড়িটা কেটেছেন। না মানে, না না না, তাহলে কমলো কি করে? না মানে হয়ে গেল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। গোপাল, তুমি আমাকে বাঁচালে। এই যে নতুন রানীমা, চুপ করে কেন? ওকে আমি কারাগারে গিয়ে বেত মারছি, তাহলেই সব বলবে। বল, কে তুই বল? আসলে মানে আমার নাম ললনা, আমি যাত্রাপালা করি, অনেক রকম গলায় কথা বলতে পারি। কদিন আগে খাম্বাজ রাজ আর এই মন্ত্রী মশাই বাহ 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 বাহ, এ তো দেখছি ললনা ছলনা। তার মানে রানীমার গয়না? ওগুলো তো সব মন্ত্রীকে দিয়েছে, জানলা দিয়ে কাপড়ে পেঁচিয়ে নামিয়ে দিয়েছি। মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন, প্রাণে মারবেন না, সব গয়না ফেরত দিয়ে দেবো মহারাজ। তুমি শত্রু রাজ্যের প্ররোচনায় এত বড় ক্ষতি করতে চেয়েছিলে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। সেনাপতি, মন্ত্রীকে 1000 বার বেত্রাঘাত করো। আর এই ললনার কি হবে? আমি অনেক দিন ধরে বাড়িতে একটা কাজ করার লোক খুঁজছি, ওনাকে পাঠিয়ে দিন। আমার গিন্নি শুয়ে বসে থাকবে আর উনি খাটবেন। নয়, হ্যাঁ, ললনার ছলনা ফেস্তে গেল।